সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিরে বীরেন শিকদার এমপি। আজ আমাদের প্রতিপাদ্যের বিষয় হচ্ছে শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে, যাচ্ছে, এবং সরকারের যে ভিশন আছে 2031 সেটা বাস্তবায়নের পথে সরকার আছে আর কি। এটাতে কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেক বড় একটা ভূমিকা পালন করছে। কিন্তু আপনারা কিভাবে কাজ করছেন এবং কি করছেন যদি আমাদেরকে একটু বলেন। আজকের যে প্রতিপাদ্য বিষয় আপনি নির্ধারণ করেছেন, সত্যিকার অর্থেই আজকে বাংলাদেশ গণতন্ত্র, শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। একথা কিন্তু আজকে শুধু আমরাই এই কথাটি বলছি তা নয়, আজকে আন্তর্জাতিকভাবে এবং জাতীয় পর্যায়ে আজকে স্বীকৃত যে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2009 সালের নির্বাচনের পূর্বে যে ঘোষণাটি করেছিলেন যে আমরা 2021 সালের মধ্যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, 2021 সালের মধ্যে আমরা নিজের পায়ে দাঁড়ানো বাংলাদেশ গড়ব, স্বয়ংভর বাংলাদেশ গড়ব। কারণ আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। এই 30 লক্ষ শহীদ যারা জীবন দিয়ে গেল, তারা নিশ্চয়ই একটি বাংলাদেশকে স্বপ্ন দেখেছিল, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি সম্মানিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে, তারা বাঙালি জাতি হিসেবে গর্ব করবে, তারা পরের কাছে নিশ্চয়ই সাহায্য চেয়ে বেঁচে থাকবে না। এমন একটি সমৃদ্ধ জাতির এবং এমন একটি সমৃদ্ধ দেশের কল্পনা করেই তারা কিন্তু মুক্তিযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা বুকের রক্ত দিয়েছিলেন। আমাদের সবুজ লাল সবুজের পতাকা আমাদেরকে এনে দিয়ে গেছেন। তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমাদের অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আমরা যারা বাংলাদেশে আমরা আজকে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছি, দেশের যে দেশ পরিচালনার দায়িত্বে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি, আজকে আমাদের দায়িত্ব রয়েছে সেই শহীদদের, তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আজকে আমরা বাস্তবায়িত করতে চাই। এবং সঠিকভাবেই আমাদের নেত্রী এই 2021 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের যে কল্পনা করেছেন, সমৃদ্ধ বাংলাদেশের যে আকাঙ্ক্ষা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা সে পথে এগিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমরা যদি প্রতিটা সেক্টর হিসেবে আমরা বিবেচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে আজকে ধরুন, আজকে বিদ্যুতের ক্ষেত্রে ধরুন, আমরা বিদ্যুতের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে এসেছি, আমরা অনেক সাফল্য আমরা অর্জন করেছি। আমরা যখন ক্ষমতা গ্রহণ করেছিলাম, আমরা জানি যে আমরা বাংলাদেশে পরপর একই দলের সরকার পরিচালিত সরকার খুব নিকট অতীতে কিন্তু আমাদের হয়নি। কিন্তু আমরা এবারে সৌভাগ্যবান যে আমরা পরপর দুইবার আমরা ক্ষমতায় আছি। এই জন্য আমরা করছেন যে এর মাধ্যমে আপনার যে উন্নয়নের ধারাবাহিকতা সেটা কি বজায় রেখেছেন আপনারা? অবশ্যই, অবশ্যই। আমরা 1996 সালের সরকারের আমলে আমরা যে সাফল্য অর্জন করেছিলাম, পরে সেটা ব্যত্যয় ঘটেছিল এবং তারপরে সেখানে ছেদ পড়েছিল। আমরা যে কাজগুলি আমরা করেছিলাম তার সমস্ত কাজগুলি পরবর্তীকালে স্তব্ধ হয়ে গেছিল। যেরকম একটি উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমরা এই বাংলাদেশে আমরা প্রতিটা ইউনিয়নে, প্রত্যেক ইউনিয়নে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা মানে কমিউনিটি ক্লিনিক আমরা তৈরি করেছিলাম। এই কমিউনিটি ক্লিনিক কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা ছিল না, এটা করা ছিল যে দেশের সাধারণ জনগণ, গ্রামের সাধারণ জনগণ যাতে প্রাথমিক স্বাস্থ্য সুবিধাটা গ্রামে তার বাড়ির কাছে পেতে পারে, তার জন্য আমরা এটা করেছিলাম। কিন্তু ওরা কি করেছিল, ওরা ক্ষমতায় এসে আমাদের এই কমিউনিটি ক্লিনিক, সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এর পিছনে, কিন্তু তারা সেটা বন্ধ করে দিয়েছিল। সাবেক বিরোধী দলের কথা বলছেন আপনি? এটা জি, এটা তারা বন্ধ করে দিয়েছিল এবং সেটাকে তারা বন্ধ করে দিয়ে গরুর গোয়ালে পরিণত করেছিল। আমরা পরবর্তীকালে এসে আবার সেটাকে চালু করে আমরা এখন দেখুন সেই কমিউনিটি ক্লিনিকে সেখানে এখন 30 প্রকার ওষুধ
আপনি নিশ্চিত করে বলতে পারি যে কোনো কমিউনিটি ক্লিনিকে গেলে 30 প্রকার ওষুধ সবার জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের যে প্রাথমিক স্বাস্থ্য সুবিধাটা, এটা তার দোরগোড়ায় কিন্তু আমরা পৌঁছে দিতে পেরেছি। আমরা এখানে পৌঁছেছি। আমরা বিদ্যুতের কথা বলছিলাম যে বিদ্যুতে আমরা যে সাফল্য অর্জন করেছি, আমরা যখন ক্ষমতা গ্রহণ করেছি সেবারে তখন মাত্র 4,500 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আজকে কিন্তু আমাদের বিদ্যুতের উৎপাদন প্রায় 12,000 মেগাওয়াটের কাছে। তা আজকে আমরা, আপনারা নিশ্চয়ই সবাই দেশবাসী জানে যে আমরা আলোক উৎসব পালন করেছি। সে আলোক উৎসবে আমরা দেখিয়েছি যে আমরা প্রায় 12,000 মেগাওয়াটে আমরা পৌঁছেছি। আজকে জনগণের যে চাহিদা সেটা কিন্তু এখনো জনগণের চাহিদা সেটা অবশ্যই পূরণ হয়নি, একথা সত্য। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু প্রায় 16 কোটি। আমাদের দেশের 50 ভাগ, এখনো কিন্তু আমাদের দেশের 50 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। তা আমরা এটাকে আরো এনহ্যান্স করতে চাই। আমাদের বিদ্যুতের যে সুবিধাটা, এই সুবিধাটা আমরা যদি যেখানে তারা রেখে গিয়েছিল, আমরা যে পরিমাণ উৎপাদন এখন করেছি তাতে সেই পরিমাণ যদি বিদ্যুতের কনজাম্পশন এবং সেই পরিমাণ ভোক্তা যদি আমাদের স্থিতিশীল থাকতো, তাহলে কিন্তু বিদ্যুৎ আজকে একেবারে 1 মিনিটের জন্য যেত না। কিন্তু আমরা বিদ্যুতের উৎপাদন যখন বেড়েছে, আমরা কিন্তু আরো নতুন নতুন কানেকশন, নতুন নতুন ভোক্তা, তাদেরকে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। যে কারণের জন্য যে আজকে বিদ্যুতে হয়তো আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা দেখাতে পারতাম যদি আমরা নতুন করে কানেকশন না দিতাম, তাহলে কিন্তু স্বয়ংভর হয়ে গেছিলাম। কিন্তু চাহিদা বাড়ছে এবং আমাদের ভোক্তার সংখ্যাও বাড়ছে, আমাদের উৎপাদন বাড়ছে, আমাদের ভোক্তার সংখ্যাও কিন্তু বাড়ছে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের 50 ভাগ লোক কিন্তু বিদ্যুতের সুবিধা এখন পাচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনার যে সরকারের ভিশন আছে যে এই সরকারের সময় আপনারা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার, আসলে কি এটা সম্ভব কিনা আর কি? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আমরা যে গতিতে আমরা এগিয়ে যাচ্ছি, অবশ্যই আমরা বিদ্যুৎ 2021 সালের মধ্যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো। আর আমরা বিদ্যুতের কথা বললাম। আমরা এক এক করে যদি কত ইম্পর্টেন্ট সেক্টরগুলি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা সেক্টরে কিন্তু আমরা সাফল্য অর্জন করেছি নিঃসন্দেহে। আর একটি বিষয় হচ্ছে, সরকার কিন্তু আপনাদের সরকার 2021 একটা ভিশন দিয়েছিল যে গত সরকার যখন আপনার ক্ষমতা আসার আগে, মানে এখন আবার সেটাকে পুরোপুরি বাস্তবায়ন না করে কিন্তু 41 পুরোপুরি আমরা বাস্তবায়ন না করি আমরা করছি, এই কথাটা কিন্তু সঠিক নয়। আমরা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার বাজেট বক্তৃতা, আমরা যে সমাপনী বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং দেশবাসী শুনেছে। আমরা 2021 সালের মধ্যে যে সমৃদ্ধ বাংলাদেশের কল্পনা করেছিলাম, যেখানে আমরা নিয়ে যেতে চেয়েছিলাম, আমরা প্রায় সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তাই আজকে যে কথা, সেখান থেকে আমরা সরে আসিনি। আমরা এখন বলছি যে 2021 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ, আর আমরা 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ কনসেপ্টে আমরা যাচ্ছি, যে আমরা উন্নত দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় আমরা তাদের সমকক্ষ হয়ে দাঁড়াতে পারবো, সেই কল্পনাই আমরা করছি। আমরা 2021 সালের যে ভিশন, সেখান থেকে কিন্তু আমরা সরে আসি নাই, এবং সেটা আমরা অবশ্যই অ্যাচিভ করব। আমাদের যতটুকু আমাদের অসম্পূর্ণতা আছে, সেটা কিন্তু আমরা অবশ্যই করব। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু অনেক তরুণ তরুণী কিন্তু বেকার জীবন যাপন করছে, কিন্তু আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় আপনি যখন দায়িত্ব আছেন, তাদেরকে কর্মসংস্থান করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আপনারা? হ্যাঁ, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আমাদের যে উদ্যোগ, আপনি সঠিকভাবে বলেছেন যে আমাদের নেত্রী যে কথাটি বলেছিলেন, একটি কথা বলেছে যে প্রত্যেক ঘরে ঘরে একটি করে চাকরির ব্যবস্থা করবে, সেটা এই কথাটি আপনি সঠিক বললেন না, কারণ এটা সবাই কিন্তু এই ভুলটি করে, এবং আমাদের বিরোধী দল, সাবেক বিরোধী দল, তারা কিন্তু এই ভুলটি ইচ্ছাকৃতভাবে করেন, আর অন্যরা এটা না জেনে এটা ভুল করেন। সেটা হলো, আমাদের নেত্রী কিন্তু বলেন নাই যে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেব। আমরা বলেছিলাম, আমাদের নেত্রী বলেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। কর্মসংস্থান সৃষ্টি করা আর চাকরি কিন্তু এক জিনিস নয়। প্রত্যেক ঘরে ঘরে চাকরি করার মতো লোক নাও থাকতে পারে। একটি পরিবারে, অনেক পরিবারে চাকরি করার যোগ্যতা সম্পন্ন ছেলে কিংবা মেয়ে নাও থাকতে পারে। তাহলে আমি তাদেরকে কিভাবে চাকরি দেব? আমি এটা বলতে পারি যে প্রত্যেক ঘরে ঘরে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। সেই কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে যে আজকে আমাদের নেত্রী, আমাদের বিগত টার্মে আমরা যখন ক্ষমতায় আমরা ছিলাম এবং এবারও আমরা ক্ষমতায় আছি, ওই টার্মে ক্ষমতায় এসেই কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছিলাম। এবং সেটা আপনারা নিশ্চয়ই জানেন
যে বহুল আলোচিত এবং বহু মানে খ্যাতি অর্জন করেছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে, সেটা হলো আমাদের ন্যাশনাল সার্ভিস যে প্রোগ্রাম। এই ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম যেটার মাধ্যমে আমরা যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি, ইতিমধ্যেই আমরা অনেকখানি এগিয়ে গেছি। তা এখানে যে কর্মসংস্থানের ব্যবস্থাটা যেটা করার ব্যবস্থা আমরা করেছি, সেই দায়িত্বটা যে আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পরে দায়িত্বটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্পণ করেছেন, সেজন্য আমি অত্যন্ত গৌরবান্বিত মনে করি। আমরা ন্যাশনাল সার্ভিসের অধীনে আপনারা নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম, তারপরে গোপালগঞ্জ, তারপরে বরগুনা, এই 4টি জেলায় কিন্তু আমরা মানে আমাদের কর্মক্ষম যে যুব মহিলা, এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি, এদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং প্রশিক্ষণ শেষে এরা যে কর্মে নিয়োজিত হবে, সাময়িকভাবে তারা চাকরিতে আসতে পারে, তার জন্য সাময়িক চাকরির ব্যবস্থা করা হয়েছে 2 বছরের জন্য, এবং যারা চাকরি করার যোগ্যতা নেই তাদের জন্য যে মানে আত্মকর্মী হওয়ার জন্য, তাদের যে মূলধন দিয়ে দেওয়ার জন্য একটা প্রশিক্ষণ দিয়ে একটি ট্রেডে তাদের যে কাজটি করতে পারে, যে মৎস্য চাষ করতে পারে, যে পশুপালন করতে পারে, যে মানে সফটওয়্যারের কাজ করতে পারে, যে বিষয়টি করতে পারবে, তার সেই বিষয়ে আমরা তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কিন্তু কাজে নিয়োজিত করবার জন্য তাদের প্রয়োজনীয় তাদের যে মানে দরকার, মানে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় যে তার মূলধন দরকার, সেই মূলধনটাও তাকে কিন্তু আমরা সরবরাহ করেছি, এবং তারা এগিয়ে যাচ্ছে। এবং আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি একেবারে ইভ্যালুয়েশন করছি যে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিলাম, যাদেরকে আমরা আত্মকর্মী করলাম, যাদেরকে আমরা মূলধন দিয়ে দিলাম, তারা সেই মূলধন নিয়ে তারা আত্মকর্মী হয়ে তারা কতটুকু তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারলো। আগে তারা আমাদের এই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করার পূর্বে তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার যে পারিবারিক অবস্থান কোথায় ছিল, এবং আমার এই প্রোগ্রাম শেষ করার পরে কর্মে নিয়োজিত করবার পরে সে আর কি পর্যায়ে এসেছে সেটাও কিন্তু মূল্যায়ন করার জন্য আমি একটি কার্যক্রম আমি অলরেডি হাতে নিয়েছি। মাননীয় মন্ত্রী, আমরা এই কথাগুলো শুনবো, তার ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। স্যার, বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছে যে আমাদের ভিশনকে আমাদের পূরণ করতেই হবে আর কি, যেটা বলছিলেন আপনি। জি, হ্যাঁ, যে কথা আমরা বলছিলাম যে আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু আজকে আমরা এগিয়ে যাই, সফলতা অর্জন আমরা প্রতিটা ক্ষেত্রে। আপনি কৃষি বলুন, আপনি বিপ্লব বলুন, কৃষিতে বিপ্লব ঘটেছে। আমাদের জনসংখ্যা স্বাধীনতার পূর্বে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আজকে আমাদের জনসংখ্যা 7.5 2 দিয়ে গুণ করলে 15, তার উপরে হয়ে গেছে, অর্থাৎ আমাদের 16 কোটি জনসংখ্যা আজকে আমাদের। তারপরেও কিন্তু আজকে আমাদের মানুষ কিন্তু কেউ না খেয়ে বেঁচে নাই, না খেয়ে মারা যায়। জীবনযাত্রার মান উন্নত করার জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না খেয়ে বেঁচে নেই, সেটার সাথে আমি একমত স্যার। জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, সেটা আপনি নিশ্চয়ই এটা আপনার তো বয়স অত্যন্ত কম, আমাদের অনেক বয়স। আমরা স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমরা দেখেছি, আমরা স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তানের শেষ পর্যায়ে আজকে আমাদের দেশের মানুষের যে জীবনযাত্রার মান কোথায় ছিল, তারা কি পোশাক পরতো, তাদের পুষ্টির গ্রহণের পরিমাণ কত ছিল, তাদের চেহারা কেমন ছিল, তাদের একটি জনগণ। আমি একটি উদাহরণ দিয়ে বলি যে আমি গ্রামগঞ্জের মানুষ। গ্রামগঞ্জে যখন মানুষ, আমাদের সাধারণ কৃষকরা হাটে আসতো, তখন তাদের কি চেহারায় দেখেছি? তাদের কি পায়ে জুতা দেখেছি, নগ্ন পদ দেখেছি, না পায়ে জুতা দেখেছি? তাদের কি পোশাক ছিল? খালি গায়ে আসতো না লুঙ্গি পরে আসতো? এখন একটি মানুষকেও কিন্তু সেই চেহারায় দেখা যাবে না। আপনি কি পুরোপুরি সফলতাটা কি আপনাদের সরকারের উপরই দিচ্ছেন নাকি? পুরোপুরি সফলতা আমাদের সরকার নয়, পুরোপুরি সফলতা বাঙালির, বাংলাদেশের মানুষের। এবং মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, সরকারের সাফল্য সেখানেই
যে সমগ্র দেশের জনগণকে নিয়ে আমরা সাফল্যের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারবো। এই জনগণকে সেইভাবে যে নেতৃত্ব দিতে পারবে সেইটাই সাফল্য। সাফল্য সরকারের এই যে কয়জন আছে নেতৃত্বে তারাই তো এই দেশের উন্নতি করে দেবে না। আমরা নেতৃত্ব দেবো, আমরা দেশকে সেইভাবে পরিচালনা করব, দেশের নীতি নির্ধারণ করব, সেইভাবে আমরা সঠিক স্থানে যদি দেশকে নিয়ে যেতে পারি আমাদের সাফল্যটা কিন্তু সেইখানেই। কিন্তু মূল সাফল্য তো দেশের জনগণের। আমাদের দেশের মানুষ কিন্তু অসাধ্য সাধন করতে পারে। এই বাংলাদেশের মানুষ কিন্তু অসম্ভবকে সম্ভব করবার দেশ। বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করবার দেশ। বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারবে। আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের দেশ এই ঝড় ঝঞ্ঝা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে আমাদের মানুষ কিভাবে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য যুদ্ধ করে? আপনি কি এটা চিন্তা করতে পারেন যে আমেরিকার কথা ধরেন, আমেরিকা একটি প্রযুক্তি, অত্যন্ত উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে, উন্নত প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে। তারপরেও দেখেন তাদের একটি ঘূর্ণিঝড় হলো বিগত সময়, খুব নিকট অতীতে একটি ঘূর্ণিঝড় হলো। সেই ঘূর্ণিঝড়ের পরে তাদের এলাকাকে কিন্তু গোছাতে এবং তারা নিজেরা মাজা খাড়া করে দাঁড়াতে তাদের কিন্তু 6 মাসের মধ্যে দাঁড়াতে পারে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ আইলা হোক, সিডর হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, আপনি দেখবেন যে গত রাত্রে ঘূর্ণিঝড় হয়ে গেছে, সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। সকালবেলায় হয়তো পরিবারের দু একজন মারাও গেছে, কিন্তু সেই পরিবারের মানুষ সকালবেলায় দেখবেন তার যে ভেঙে যাওয়া ঘরটাকে খাড়া করবার জন্য সে সকালবেলায় কিন্তু তার যন্ত্রপাতি নিয়ে সে অলরেডি মাঠে নেমে পড়েছে। সে কিভাবে তার বাসস্থানটাকে আবার খাড়া করবে? বাঙালি বীরের জাতি, সেটা বাঙালি বীরের জাতি, বাঙালি পারে। কিন্তু যুদ্ধের পর থেকে কিন্তু আমরা দেখে আসছি প্রতিটা সেক্টরে কিন্তু তারা কিন্তু থেমে নেই, কিন্তু ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধার মধ্যেই কিন্তু আমাদের মানুষ কিন্তু তারা ভালো করেছে। পৃথিবীর যেখানেই বাংলাদেশের মানুষ আজকে যদি তাদেরকে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাদের জন্য যদি আমরা সঠিকভাবে তাদের পরিচালনা করতে পারি, তারপরে কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারি, কাজের সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তাহলে আমার দেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে। আমরা সেই কাজটি আমাদেরকে করতে হবে। স্যার, আমরা একটু ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে আসবো। যে আসলে আমরা দেখছি যে দেশগুলো আজকে উন্নত পর্যায়ে আছে, উন্নয়নশীল দেশ যেগুলো, তাদের দেশে কিন্তু স্পোর্টস কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং তারা স্পোর্টস কিন্তু তাদের অনেক ডেভেলপমেন্ট। কিন্তু আমাদের দেশে কিন্তু ফুটবল, ক্রিকেট ব্যতি রেখে কিন্তু অন্য স্পোর্টসগুলো কিন্তু আমরা সেভাবে দেখছি না। কিন্তু আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে সেই বিষয়ে কোনো কাজ শুরু করেছেন কিনা আর কি? হ্যাঁ, আপনি সঠিকভাবে বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। সরকার এবং ক্রীড়ার প্রতি পাগল, এত পাগল যে নিজে মাঠে গিয়ে খেলা দেখেন। তো আমরা সেই মানুষটি, তিনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করি। আমি দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু আপনারা নিশ্চয়ই আপনার মনে আছে আমাদের সরকার শপথ গ্রহণ করেছি, তারপরের থেকে কিন্তু আমাদের সেই ক্ষণ থেকেই আমাদের কিন্তু দায়িত্ব পড়ে গেছিল যে টি-20 বিশ্বকাপ ক্রিকেট এখানে আয়োজন করার। একটি আয়োজন করা একটা কঠিন, অত্যন্ত কঠিন কাজ। আপনারা জানেন যে আমাদের যে অভিজ্ঞতা ছিল, যা আমরা যে পূর্বের যে মানে আমাদের যে ছিল, মানে আমাদের বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপের আংশিক আমরা বাংলাদেশে করেছিলাম। আমরা মাত্র 8টি ইভেন্ট বাংলাদেশে, আমরা একমাত্র হোস্ট কান্ট্রি। কিন্তু এবারে কিন্তু আমরা একমাত্র হোস্ট কান্ট্রি। এইরকম একটা আন্তর্জাতিক একটি ক্রীড়া, এইরকম একটি ক্রীড়ার সমস্ত যে ইভেন্টগুলো এবং সমস্ত যে ইয়েগুলো, মানে খেলাগুলো, হ্যাঁ ম্যাচগুলো যে একই দেশে অনুষ্ঠিত হয়, এরকম এর পূর্বে কিন্তু নজির নাই। তো বাংলাদেশ, আমরা কিন্তু আমাদের যে আয়োজন, আমরা যে আয়োজনটা, আমরা বিশ্বকাপের যে আংশিক আয়োজনটা আমরা করেছিলাম, 8টি যে মানে খেলা আমরা এখানে করেছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বিশ্বাস করেছিল যে আইসিসি আমাদেরকে বিশ্বাস করেছিল যে আমরা এটা পারবো। সেই বিশ্বাসের কিন্তু আমরা মর্যাদা দিয়েছি। আমরা টি-20 বিশ্বকাপ ক্রিকেট আমরা 2014 আমরা অত্যন্ত সফলভাবে আয়োজন করেছি। আমাদের আয়োজনের ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি কিন্তু কেউ ধরতে পারেনি এবং আন্তর্জাতিকভাবে আজকে স্বীকৃত যে বাংলাদেশ আয়োজক দেশ হিসাবে একেবারে পূর্ণাঙ্গভাবে সফল। আমি পৃথিবীর যেখানেই আমি গেছি এর পরে, সেখানে কিন্তু আমাকে চিহ্নিত করা হয়েছে যে সফল যে বিশ্বকাপ আয়োজনের টি-20 সফল আয়োজক দেশ হিসাবে বাংলাদেশের যে কৃতিত্ব, সেই হিসাবে আমাকে কিন্তু পরিচিত করানো হয়েছে, আমাকে কিন্তু সেইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
আমি বিষয় হচ্ছে স্যার, আপনাদের সরকার 2041 যে বিষয় আছে সেখানে একটি বিষয় আছে যে প্রত্যেক বিষয়ে যে আমাদের গবেষণা করতে হবে এবং গবেষণা করে সেটার ফলটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে আমরা কিভাবে ওই সেক্টরটাকে ডেভেলপমেন্ট করতে পারি। ক্রীড়াঙ্গনে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো গবেষণা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা যে গবেষণা করে যে আমরা প্রত্যেকটা স্পোর্টসকে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি? এই বিষয়ে সরকার বলছে সাপোর্ট দেবে এবং পুরোপুরিভাবে সাপোর্ট দেবে আর কি। আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি ইতোমধ্যেই আমি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। দক্ষিণ কোরিয়ায় সেখানে তারা একটি স্পোর্টস ইউনিভার্সিটি করছে এবং তার আদলে ভারতেও একটি স্পোর্টস ইউনিভার্সিটি করবার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। আমি সেখানে গিয়েছিলাম, আমি সে ব্যাপারে আমি তাদের সঙ্গে মানে তাদের অভিজ্ঞতা বিনিময় আমি করেছি এবং ভারতীয় প্রতিনিধি যিনি ছিলেন মিস্টার আয়েঙ্গার, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তারাও চেষ্টা করছেন। এখন এই পৃথিবীর এই অঞ্চলে আমরা ক্রীড়াকে আমরা যেভাবে আমরা নিয়েছিলাম তার থেকে এখন আরো বেশি এটাকে প্রযুক্তি নির্ভর, আরো বেশি উন্নত প্রশিক্ষণ, আরো বেশি এটাকে নিয়ে গবেষণা, এটার প্রয়োজন কিন্তু রয়েছে। কারণ পৃথিবীতে দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন যে পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে, তারপরে রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে কোনো দিক থেকেই উন্নত নয়। অত শুধুমাত্র ক্রীড়াকে নির্ভর করে একটি জাতি, একটি দেশ তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। ব্রাজিলের কথা ধরুন, আর্জেন্টিনার কথা ধরুন। আর্জেন্টিনাকে যদি আপনি শুধুমাত্র ক্রীড়া বিষয়টি মাইনাস করে দেন তাহলে তারা পৃথিবীর মধ্যে তারা কোন অবস্থানে তারা আছে আজকে? তারা কিন্তু আমি যদি অ্যাব্রাপ্টলি বলি তাহলে যে ব্রাজিল দেখেন, তারা কিন্তু ক্রীড়া তারা এক্সপোর্ট করে। তাদের যে প্লেয়ার এক্সপোর্ট করা তাদের একটা অর্থনৈতিক সমৃদ্ধির একটি কিন্তু উপায়। তো আজকে তারা মানে দুঃখ করছে যে তাদের ভালো প্লেয়ার সব বাইরে চলে যাচ্ছে। তো আজকে আমরা এখানে কিন্তু আমরা নিয়ে যেতে চাই। আমরা শুধু ক্রীড়াকে নির্ভর করে নয়, ক্রীড়া, তারপরে আমার অর্থনীতি, তারপরে রাজনীতি, সমস্ত দিক থেকেই কিন্তু আমরা প্রতিটা সেক্টরকে আমরা সেইভাবে সমৃদ্ধ করে বাংলাদেশের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করবার জন্য আমরা এগিয়ে যাব। তো আমরা ক্রীড়ার ক্ষেত্রে যে কথাটি আপনি বলেছেন যে গবেষণা, অবশ্যই গবেষণার দিকে আমি তো অলরেডি এই বিষয়টি আপনি বলার আগেই আমি এই বিষয়টি আমি অলরেডি সেখানে শেয়ার করে এসেছি যে স্পোর্টস ইউনিভার্সিটি এবং স্পোর্টস এর পরে আরো বেশি গবেষণা, আরো বেশি আমাদেরকে তবে একটি কথা, সেটা হলো যে আপনি কিন্তু এইটাকে কোনোভাবেই কিন্তু আপনি মানে আমাদেরকে আমরা বাঙালি আমরা সবসময় কিন্তু অ্যাচিভ করতে চাই খুব স্বল্প সময়ের মধ্যে, খুব একেবারে গন্তব্যে পৌঁছে যেতে চাই। যারা এই সমস্ত খেলায়, যারা ধরেন ক্রিকেটের কথা ধরেন, ফুটবলের কথা ধরেন, ফুটবলের প্রতিযোগী অনেক কিন্তু ক্রিকেটের প্রতিযোগী কম, পৃথিবীতে প্রতিযোগী কম। কিন্তু তারা যেখানে চলে আসছে তাদের কতদিনকার সাধনা, কতদিনকে তাদের অনুশীলন, কতদিনকে তাদের পরিশ্রম, কতদিন তাদের ইনভেস্টমেন্ট, সে কথাটা কিন্তু ভাবতে হবে। আমরা একটু, আপনি যদি আমাদেরকে স্বপ্নের বাণী শোনান যে ভিশন 2041 প্লাস হচ্ছে আপনার স্বপ্ন, যে দেশকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন আর কি। আজকে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি স্বপ্ন দেখেছিলেন এবং তার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। স্বপ্ন আমাকে অবশ্যই, আমার স্বপ্ন থাকতে হবে, আমার পরিকল্পনা থাকতে হবে, আমার ভবিষ্যৎ থাকতে হবে। আমার ভবিষ্যৎ সম্পর্কে উজ্জ্বল যে পরিকল্পনা, সেই পরিকল্পনার নামই তো স্বপ্ন। আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, বঙ্গবন্ধুর আদর্শের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আমরা গড়তে পারবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।